খ নম্বরের পরে কি আছে, গ নম্বর। গ নম্বরে কি বলছে, নগদান হিসাব এবং ব্যাংক হিসাবে চলমান জের ছকে লিপিবদ্ধ করো। তার আমরা চলমান জের ছকের একটা ছক নিব। আমরা উপরে লিখছি কি, জনাব রেজা। আমরা এখন করব কি, খতিয়ান বই এবং কোন হিসাবে চলমান জের ছকে, এই জন্য আমরা লিখে দেবো চলমান জের ছক। আর আমরা করব কি, প্রথমে নগদানের হিসাব। দেখো এই যে আমরা যে আবেদনগুলো করে রাখছিলাম, এই আবেদনগুলো আমাদের এখন অনেক সুবিধা হবে এই নগদান হিসাবটা করার জন্য। আমাদের 1 তারিখেও কিন্তু কিছু জাবেদা ছিল। 1 তারিখে কি ছিল, 1 তারিখে আমরা কিন্তু ক নম্বর অপশনে করেছিলাম। তো ক নম্বর অপশনটা একটু আমরা দেখে নিই আমরা কি করেছিলাম। ক নম্বর দেখো, নগদান হিসাব কি করছিলাম, ডেবিট 1,25,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 90,000 টাকা এবং ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 35,000 টাকা। যেহেতু আমরা নগদান হিসাব করতেছি, তো এবং নগদান হিসাব কি ছিল আমাদের 1 তারিখে, ডেবিট কত টাকা, 1,25,000 টাকা। তাহলে আমরা প্রথমে লিখব, দেখো বা এখান থেকে তুমি করতে পারো। দেখো জুলাইয়ের 1 তারিখে কি বলছে, নগদ 90,000 টাকা। তাহলে নগদ 90,000 টাকা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে বিবরণ ঘরে লিখবো মূলধন হিসাব, আগে তারিখ দেবো, কত তারিখ, 2016 সালের জুলাই 1 তারিখ। তো মূলধন হিসাব আমরা কত টাকা মূলধন আনছি, 90,000 টাকা। যেহেতু নগদান হিসাব করতেছি এবং নগদান হিসাব কি এক্ষেত্রে ডেবিট, তাহলে টাকাটা ডেবিট কলামে বসবে, কত, 90,000 টাকা। যেহেতু এটার আর কোনো জের নাই, অর্থাৎ নগদান হিসাবে 1 তারিখে একটাই এবং আমরা ডেবিট ঘরে টাকাটা বসাইছি, তাহলে জেরটাও কি ডেবিট জের হয়ে যাবে, 90,000 টাকা। তারপর আমরা কি করছি, 35,000 টাকার ব্যাংক ঋণ নিচ্ছি। এক্ষেত্রেও কি হচ্ছে, নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। এটাও কি জুলাইয়ের 1 তারিখে। তাহলে ব্যাংক ঋণ হিসাব কত টাকা আমরা আনছি, 35,000 টাকা। যেহেতু নগদান হিসাব ডেবিট, টাকাটাও কি ডেবিট কলামে বসবে, 35,000 টাকা। তো 90,000 আর 35,000 টাকা যদি এখন যোগ করি, তাহলে আমাদের কত পাবো, 1,25,000 টাকা। তারপরে কি আছে, দেখো আমরা 3 তারিখে কিন্তু আমাদের কোনো নগদান হিসাব নাই। 7 তারিখেই আছে নগদান হিসাব, কি আছে, ডেবিট আছে। তাহলে 25,000 টাকার নগদান হিসাব ডেবিট, টাকাটা ডেবিট কলামে বসাবো 25,000। আর এখানে নগদান হিসাব ডেবিট, বিপরীত দিকে আছে বিক্রয় হিসাব। এখানে লিখবো আমরা বিক্রয় হিসাব। এটা কত তারিখের লেনদেন, 7 তারিখে। তাহলে জুলাই 7 তারিখ দিব আমরা। দেখো 1,25,000 টাকার সাথে যদি 25,000 টাকা যোগ করি, তাহলে আমরা পাই কত, 1,50,000 টাকা। এরপরে কি আছে আমরা একটু দেখে নিই। দেখো 12 তারিখে কিন্তু নগদান হিসাব নাই, তাহলে 12 তারিখেরটা এখানে যাবে না। 18 তারিখে নগদান হিসাব আছে, নগদান হিসাব কি আছে, ডেবিট, কত টাকা, 12,000 টাকা। তাহলে ডেবিট কলামে 12,000 টাকা বসাবো। নগদান হিসাব ডেবিট এবং বিপরীত এন্ট্রি কি আছে, ব্যাংক হিসাব। তাহলে আমরা এখানে লিখবো ব্যাংক হিসাব, কত তারিখের লেনদেন, এটা 12 তারিখের। দেখো আমাদের আগের ছিল 1,50,000, তাহলে 1,50,000 যোগ দেবো কত, 12,000, কত হয়, 1,62,000, 1,62,000। তারপরে কি আছে আমরা একটু দেখি, 20 তারিখে কি আছে, নগদান হিসাব ক্রেডিট আছে, কত টাকা, 20,000 টাকা। তাহলে ক্রেডিট কলামে বসাবো 20,000 টাকা। ক্রেডিট কলামে বসাইলাম 20,000 টাকা। বিপরীত কি আছে, ব্যাংক ঋণ হিসাব আছে, তাহলে ব্যাংক ঋণ হিসাব লিখবো এখানে। ব্যাংক ঋণ হিসাব আছে কত টাকা, 20,000 টাকা। যেহেতু নগদান হিসাব এখানে ক্রেডিট, এই জন্য আমরা টাকাটা ক্রেডিট কলামে বসাইছি। যেহেতু আমাদের আগের নগদ ব্যালেন্স ছিল কত, জেড ছিল 1,62,000 টাকা। তো এখান থেকে যদি 20,000 টাকা কমে যায়, তাহলে আমাদের থাকে কত, 1,42,000 টাকা। এখনও ডেবিট জেড আছে আমাদের 1,42,000 টাকা। আমাদের আর নগদ আছে কিনা একটু দেখে নিই আমাদের। দেখো 22 তারিখে কিন্তু নগদ নেই, 25 তারিখে নগদান হিসাব ক্রেডিট। তাহলে টাকাটা ক্রেডিট কলামে বসাবো, 5,000 টাকা। তো বিপরীত এন্ট্রি কি আছে, উত্তোলন হিসাব। তাহলে এখানে আমরা লিখবো উত্তোলন হিসাব।
দেখো ব্যাংক ঋণ হিসাবে এটা কয় তারিখে লেনদেন ছিল, 20 তারিখে। তাহলে আমরা এখানে তারিখটা দেব 20 তারিখ, এবং উত্তোলন হিসাব আমরা করছি কত তারিখে, 25 তারিখে। এর জন্য লিখবো উত্তোলন হিসাব। যেহেতু এটা ক্রেডিট, তাহলে 1,42,000 টাকা থেকে যদি মাইনাস করি 5,000 টাকা, তাহলে কত, 1,37,000 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 1,37,000 টাকা। দেখো যেহেতু আমাদের আর কোনো নগদ লেনদেন নেই, সুতরাং আমাদের নগদান হিসাবে যে চলমান যে চেক করতে বলছিল আমরা সেটা করে ফেললাম। তাহলে আমাদের নগদান হিসাবে চলমান যে ডেবিট যে রয়েছে কত, 1,37,000। তো নগদান হিসাবে চলমান জের ছক আমরা করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাংক হিসাবে চলমান জের ছক করব। তো এটার জন্য আমরা একটা ঘর নিয়ে নিই। আমরা চলমান জের ছকের ঘর নিয়ে রেখেছি। তো এই যে আমাদের লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলো থেকে খুব সহজেই আমরা কি করব, ব্যাংক হিসাবগুলো চিহ্নিত করতে পারবো, এবং যেগুলো ব্যাংক হিসাব আছে সেইগুলাই কি এই ব্যাংক কলামে অন্তর্ভুক্ত করব। দেখো আমাদের 12 তারিখে আছে কি ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, 18,000 টাকা। তাহলে আমরা ব্যাংকের কলামে 18,000 টাকা বসাবো। যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, এর বিপরীত কি আছে, বিক্রয় হিসাব। তাহলে আমরা এখানে বিবরণ ঘরে লিখব কি, বিক্রয় হিসাব। কত তারিখ, 2016 সালের জুলাই 12 তারিখ। যেহেতু ডেবিট ঘরে টাকাটা, তাহলে জেরটাও কি ডেবিট জের হয়ে যাবে, 18,000 টাকা। তারপর আমরা দেখবো যে আমাদের আর কোনো ব্যাংক হিসাব আছে কিনা। দেখো 18 তারিখ কি আছে, ব্যাংক হিসাব ক্রেডিট আছে। ক্রেডিট কত টাকা, 12,000 টাকা। তাহলে ক্রেডিট ঘরে বসাবো 12,000 টাকা। এটা কয় তারিখ, জুলাইয়ের 18 তারিখ। যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট, টাকাটা আমরা ক্রেডিট ঘরে নিয়েছি, তাহলে বিপরীত কি আছে, নগদান হিসাব। তাহলে বিবরণ ঘরে লিখব নগদান হিসাব। দেখো আগের আমাদের ডেবিট ব্যালেন্স ছিল কত, 18,000 টাকা। এখন ক্রেডিট ব্যালেন্স হলো 12,000 টাকা। তাহলে 12,000 টাকা যদি 18,000 টাকাতে মাইনাস করি, তাহলে আমাদের থাকে কত, 6,000 টাকা। আমাদের আর কোনো ব্যাংক হিসাব আছে কিনা, দেখো আমাদের আর কিন্তু ব্যাংক হিসাব নেই। ব্যাংক ঋণ হিসাব আর ব্যাংক হিসাব কিন্তু এক না। এই জন্য ব্যাংক থাকলেই যে আসবে সেটা না। ব্যাংক ঋণ আর ব্যাংক হিসাব দুটো আলাদা ভিন্ন জিনিস। অর্থাৎ ব্যাংকের টাকা আমার জমা থাকে, অথবা আমি ব্যাংক থেকে উত্তোলন করি। আর ব্যাংকের ঋণ মানে কি, ব্যাংকের টাকা আমার পরিশোধ করতে হবে। এই জন্য ব্যাংক ঋণ এবং ব্যাংক হিসাব কিন্তু একই জিনিস না, এটা বুঝতে হবে। যেহেতু আমরা ব্যাংক হিসাবের চলমান জের ছক করতেছি, এখানে ব্যাংক হিসাব একটা পেয়েছি আমরা ডেবিট, একটা পেয়েছি ক্রেডিট। আমরা সেই দুটো পোস্টিং এখানে নিয়েছি। তাহলে আমাদের ব্যাংক হিসাবের চলমান জের ছক প্রস্তুত করা শেষ। তো এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে উত্তরটা চাইলে লিখে দিতে পারো। উত্তর, নগদান হিসাবের ডেবিট জের কত, 1,37,000 টাকা, এবং ব্যাংক হিসাবে কি হয়েছে, ডেবিট জের হয়েছে কত আছে, 6,000 টাকা। অর্থাৎ যখন চলমান জের ছকে করবা, শেষে যে অ্যামাউন্টটা থাকবে সেটাই হচ্ছে তোমার জের। সেটা ডেবিট পাশেও হতে পারে, ক্রেডিট পাশে হতে পারে। যদি ক্রেডিট পাশে হয় তাহলে ক্রেডিট জের, আর যদি ডেবিট পাশে হয় তাহলে ডেবিট জের। তাহলে আমাদের গ নম্বর অপশনে বলছিল নগদ দান হিসাব এবং ব্যাংক হিসাবে চলমান জের ছক লিপিবদ্ধ করো। আমরা চলমান জের ছকে লিপিবদ্ধ করেছি। আমাদের গ নম্বর শেষ। তোমরা যেটা করবা, অঙ্কটা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। এই অঙ্কটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। অর্থাৎ পরীক্ষায় এরকম জাতীয় লেনদেনগুলোই বেশি এসে থাকে। তো এই অঙ্কটা তোমরা ভালোভাবে করার চেষ্টা করবে। আশা করি যদি এই অঙ্কটা ভালোভাবে করো, তাহলে তোমাদের খতিয়ান চ্যাপ্টার থেকে যদি কোনো অঙ্ক আসে, তোমাদের করতে কোনো ধরনের অসুবিধা হবে না। সবাই ভালো থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।